বোকার মতো তাকায় আফজাল। সব কেমন যেন গোলমেলে লাগতে থাকে ওর। লোকটা যে কি করে এই তালাবদ্ধ ঘরে ঢুকে পড়েছিল কিছুই মাথায় ঢুকছিল না ওর। গল্পে গৌরবের আজকের পর্বে থাকছে এন শাহজাহান করিমের রতনপুরের ভূত। কণ্ঠে আমি গৌরব। শুরু হচ্ছে রতনপুরের ভূত। রাইট টাইম হলে সন্ধ্যের মধ্যেই পৌঁছানো যেত, কিন্তু রেল কোম্পানির ওপর এখন আর ভরসা রাখা চলে না। 7 ঘন্টা লেট, অর্থাৎ প্রায় রাত 1টার সময় রতনপুর স্টেশনে এসে গাড়ি থেকে নামলো আফজাল। ঢাকা থেকে ট্রেনে উঠেছে সকাল 9টায়। তারপর টানা যায়। হিসেব অনুযায়ী ঘন্টা 5-এর মধ্যেই টাঙ্গাইলের রতনপুর স্টেশনে চলে আসার কথা ট্রেনের। কিন্তু ওই যে বললাম লেট, এর কারণেই মাঝরাতে আসতে হয়েছে রতনপুর স্টেশনে। এত রাতে এখনো কোথায় যায়? তাছাড়া এদিককার রাস্তাঘাটও ওর তেমন কিছু জানা নেই। এই প্রথমও রতনপুরে এসে পা দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, স্টেশনের ধারে কাছে যদি বাড়িটা হতো তাহলেও এক কথা ছিল, কিন্তু ওকে যেতে হবে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মসলন্দিপুরে, ওর মামা শ্বশুরের বাড়িতে। মামা শ্বশুর ওকে চিঠিতে জানিয়েছিলেন, বাবধন রতনপুর স্টেশনে নামিয়া একটা গরুর গাড়ি ভাড়া করিয়া আসে, 4 কিলোমিটার হাঁটিয়া আসিতে আমার কষ্ট হইবে, ইত্যাদি আরো কত উপদেশ। এখন এই রাত দুপুরে কোথায় গরুর গাড়ি আর কোথায় কি? ছোট্ট স্টেশনটাই এমন নির্জন, যেন গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ। গাড়ি থেকে 2-1 জন নামলো কি নামলো না, আফজল কিছু বুঝে উঠবার আগেই সব কেমন যেন এদিক ওদিক মিলিয়ে গেল। খোয়া বিছানো প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে এই এদিক ওদিক একবার তাকিয়ে দেখে নিল। কপাল ভালো এক গাদা লটবহন নিয়ে আসেনি, সঙ্গে কেবলমাত্র একটা ছোট অ্যাটাচি কেস রয়েছে। 2 দিনের জন্য আসা, বোঝা বাড়িয়ে আর লাভ কি? দেখল খানিকটা দূরে স্টেশন মাস্টারের ঘরে টিম টিম করে আলো জ্বলছে। ভাবল মাস্টার মশাইয়ের কাছে গিয়ে জায়গাটা সম্পর্কে একটু খোঁজ খবর নিলে কেমন হয়। অবস্থাটা বুঝিয়ে বললে হয়তো ওর ঘরেই রাতটা বসে কাটিয়ে দেওয়া যেতে পারে। আর যদি তেমন খিটখিটে বদমেজাজি লোক হয়, তাহলে প্ল্যাটফর্মেই কোনো একটা বেঞ্চে বসে রাতটা কাটাতে হবে আফজালকে। ধীরে ধীরে স্টেশন মাস্টারের ঘরের দিকে হাঁটতে শুরু করেছিল, আর ঠিক সেই সময় পিছন থেকে একজনের গলা, কোথায় যাওয়া হবে সাহেবের? আফজাল সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল। দেখল মাঝবয়সী একজন লোক, কাঁধে ঝোলানো একটা ব্যাগ, গায়ে ফতুয়ার মতো একটা জামা, পরনে ঠিক ট্রাউজার। লোকটাও যে এই ট্রেন থেকেই নেমেছে বোঝা যায়। আফজাল বলল, আসলে আমার তো যাবার কথা মসলন্দিপুরে, কিন্তু এই রাতে। সে তো অনেক দূরে গো, এখানে কোথায়? আর বাড়িতে? আফজাল ভাবল লোকটা এদিককারই। ভালোই হলো, এর কাছ থেকেই তাহলে সব কিছু জেনে নেওয়া যাবে। বলল, মসলন্দিপুরের
কাসেম খন্দকারকে চেনেন? উনি আমার মামা শ্বশুর। ওখানেই যাব বলে এসেছিলাম, কিন্তু গাড়িটা এত লেট করলো। কাসেম খন্দকার খুব চিনি, বিলক্ষণ চিনি। মসলন্দীপুরের সবচেয়ে বড় মুদিখানার দোকানটাই তো তার। এক ডাকে তাকে চেনে সবাই। এটুকু বলে থামলো ভদ্রলোক। তারপর বলল, তাই এদিকে কি আগেও আসা হয়েছে জনাবের? মানে রাস্তাঘাট চেনা আছে তো? জি না, আমি এই প্রথম এখানে এলাম। কি যে করি। লোকটা বলল, আমার তো মনে হয় এত রাতে আপনার একা একা না এগোনোই ভালো। তাও আবার আজ হচ্ছে গিয়ে অমাবস্যা, বুঝলেন না? তার মানে অলৌকিক কিছুর কথা বলছেন? গাটা কেমন ছমছম করে ওঠে আফজালের। না না, সেসব না। জনাবের দেখছি অলৌকিকে বেশ ভয়। তাহলে? লোকটা এবার একটু হাসলো। রাস্তাঘাটে আজকাল বড় সাপের ভয়। এদিককার কেউটে আর চিঠি খুব বিখ্যাত, বুঝলেন না? আফজালেরও সাপে বড় ভয়। কেমন যেন খানিকটা গুটিয়ে গেল। এমন জানলে কি আসতো এদিকে? মামা শ্বশুর আসতে বললেই আসতে হবে, এমন কি কোনো কথা আছে নাকি? পাল্টা জিজ্ঞেস করলো, আপনি কোথায় থাকেন? আমি। লোকটা আবার কেমন যেন একটু হাসল। বলল, আমি কাছেই, ওই যে ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখছেন, লাল আলো জ্বলছে, ওর থেকে আরো শখানেক হাত এগোলেই। ওখানেই আপনার বাড়ি? আফজাল ভাবল, রাতটা যদি লোকটার বাড়িতে একটু আশ্রয় পাওয়া যায় খুব ভালো হয়। শেষ পর্যন্ত বলেই ফেলল, রাতে তাহলে আপনার বাড়িতে একটু নিরাপদ আশ্রয় পাওয়া যায় না? আপনাদের কোনো রকম বিরক্ত করব, শুধু চোখ বুঝে কোথাও পড়ে থাকব। লোকটা যেন এবার একটু গম্ভীর হয়। জনাবের প্রস্তাবটা ভালোই ছিল, কিন্তু বলছেন কেন? আসলে অচেনা জায়গায় এসে পড়েছি তো, তাই। না না, সে কথা নয়। ওখানে যদি আমার বাড়ি থাকতো তাহলে আপনাকে নিয়ে যেতে আমার অসুবিধা ছিল না। ওইখানে আমার বাড়ি ঘর বলে কিছুই নেই। তাহলে? বোকার মতো তার দিকে তাকিয়ে থাকে আফজাল। এই যে বললেন আপনি ওখানে থাকেন? থাকি মানে মাঝে মাঝে যাই আর কি। এসব অনেক কথা, পরে যদি আবার কখনো দেখা হয় তখন বলা যাবে। আচ্ছা আসুন, আপনাকে
কাছাকাছি একটি হোটেল দেখিয়ে দিই। রাতটা ওখানেই কাটাতে পারবেন। হোটেল? এমন যেন অবাক হয় আফজাল। এরকম ছন্ন ছাড়া জায়গায় আবার হোটেলও আছে নাকি? স্টেশনের বাইরে একটা নতুন হোটেল হয়েছে। রাত বিরেতে যাত্রীরা সব ওখানেই কাটায়। এত রাতে খোলা পাওয়া যাবে? সারা রাত খোলা থাকে। আসুন না আমার সঙ্গে। আফজাল ভাবল, হোটেল যখন, রাতটা নিশ্চিন্তেই ঘুমিয়ে কাটানো যাবে। সকালে উঠে স্নান সেরে ফিট হয়ে মামা শ্বশুরের বাড়ি যাওয়া যাবে, সেটাই ভালো। বেশ, চলুন। তারপর দুজনে স্টেশন ছেড়ে বাইরে আসে। অন্ধকার এমন জমকালো যে ভালো করে কিছুই ঠাউর করা যায় না। এদিকে রাস্তার ধারে ইলেকট্রিকের লাইন আর পোস্টও আছে, কিন্তু আলো নেই। কে জানে, হয়তো এখানেও লোডশেডিং এর হামলা হয়েছে। আফজাল দেখল লোকটা কেমন একটু দুলে দুলে হাঁটছে, কাঁধের সাইড ব্যাগটা একটু দোল খাচ্ছে। জিজ্ঞেস করলো, ভাই, আপনার নামটাই তো এখনো জানা হলো না। লোকটা ঘাড় ঘুরিয়ে তাকালো আফজালের দিকে, তারপর বলল, আমার নাম শওকত, শওকত মির্জা। লোকে আমাকে শকু মির্জা বলে ডাকে। এখানকার অনেকেই আমাকে শকুন নামেও চেনে। নামের সঙ্গে যথেষ্টই মিল আছে বলে মনে হলো আফজালের, কারণ লোকটার গলা শকুনের মতোই বেশ লম্বা। তাছাড়া সেই সাথে এমন কালো ভুসভুসে চেহারার লোক আফজাল খুব কমই দেখেছে। বলল, ভাইজান, একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, কিছু মনে করবেন না তো? না না, এই দেখো, মনে করার কি আছে? আপনি নিশ্চিন্তে জিজ্ঞাসা করুন। আপনি তো এই অঞ্চলেরই লোক। আপনার বাড়িটা ঠিক কোথায়? আমার বাড়ি আবার একটু করে হাসলো লোকটা। বাড়ি একটা ছিল বটে, তবে এখন আর ওসব নিয়ে ভাবি না। কেন, কি হয়েছে? কি আবার হবে? কিছু না। ওদিকে দেখুন, ওই যে সেই হোটেল, ওই যে আলো জ্বলছে, দেখছেন? আফজাল দেখলো একটা দোতলা বাড়ি, নিচে একটা ঘরে আলো জ্বলছে। যান, ওখানে গিয়ে বলুন আপনাকে ওরা ঠিক একটা ঘরের বন্দোবস্ত করে দেবে। এখানে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। আপনি আসবেন না? আমার আসলে দেরি হয়ে যাচ্ছে। আমাকে একটু রেল লাইনের ওপর দিয়ে হেঁটে ডিস্টেন্স সিগন্যালের কাছে যেতেই হবে। আপনি বরং ঘর বুক করে ঢুকে পড়ুন। আমি কাজটা সেরেই চলে আসছি। আফজাল একটু ইতস্তত করে। লোকটা তাড়া লাগায়।
যান না, খানিকক্ষণ খানিকক্ষণ পরেই তো রাত ভোর হয়ে যাবে। এখনো অন্তত কিছুটা সময় ঘুমোতে পারবেন আপনি। শরীরটা তো চাঙ্গা রাখতে হবে। মামা শ্বশুরের বাড়ি বলে কথা। এ? খানা পিনা আদর যত্ন কত কি। কথাগুলো বলেই লোকটা ঘুরে দাঁড়িয়ে হন হন করে অন্ধকারের দিকে হাঁটা ধরল। আফজাল আর কি করে, হাঁটতে শুরু করলো বাড়িটার দিকে। একটু পরেই পিছন ফিরে তাকালো। লোকটা যেন অন্ধকারে মিলিয়ে গেল। আশ্চর্য লোক বটে, এত রাতে রেল লাইনের ওপর ওর যে কি এমন কাজ আছে কে জানে। সঙ্গে সঙ্গে মনে হলো ওয়াগন ব্রেকার টেকার নয় তো, এত রাতে না হলে ওখানে যাবে কেন? পরক্ষণেই মনে হলো কথাবার্তা শুনে কিন্তু খারাপ মনে হলো না, বরং লোকটা যে উপকারী তাতেও সন্দেহ নেই। নইলে আগ বাড়িয়ে ওকে হোটেলটাই বা দেখিয়ে দেবে কেন? যাকগে, আপাতত হোটেলে গিয়ে একটু জায়গা পেলে যেন বেঁচে যায়। একটু পা চালিয়ে হাঁটলো আফজাল। তারপর বাড়িটার ঠিক সামনে এসে ভালো করে পরিস্থিতিটা একটু বুঝে নিয়ে আলো জ্বলা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ছোট্ট ঘর, এটাই বোধ হয় অফিস ঘর। ঘরের মাঝখানে একটা টেবিলে মাথা নুইয়ে রেখে একজন লোক ঘুমোচ্ছে সেখানে। আফজাল ডাকলো, ভাই শুনছেন? ও ভাই, একটু উঠবেন? থলথলে মোটা লোকটা ধর্মড়িয়ে মাথা তুলে তাকালো। মুখ দিয়ে খানিকটা লালা গড়িয়ে পড়ল। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি যাই ঘর? আফজাল বলল, জি। ট্রেনটা এত লেট করলো যে বলার নয়। এই রাতে আর কোথায় যাই? জনাবের থাকা কোথায়? আসলে আমি ঢাকা থেকে আসছি। তাই রতনপুরে কিসের প্রয়োজনে আসা? একেবারে উকিলের মতো জেরা শুরু করলো হোটেলের মোটা লোকটা। আফজাল তার দিকে তাকিয়ে বলল, সত্যি কথা বলতে কি, রতনপুরে ঠিক নয়। আমাকে যেতে হবে মসলন্দিপুরে, আমার মামা শ্বশুরের বাড়িতে। ভেবেছিলাম গরুর গাড়ি ভাড়া করে চলে যাব, কিন্তু এত রাতে তো কিছুই পাওয়ার উপায় নেই। বটে, তাহলে আজকের রাতটাই কেবল থাকবেন, তাই তো? জি, সেরকমই ইচ্ছে আছে। তবে ভালো লাগলে আরো একটা দিনও থেকে যেতে পারি। লোকটা একটা গোবদা টাইপের খাতা টেনে নিয়ে পাতা উল্টাল। তারপর চোখ বুলিয়ে বলল, আসলে সিঙ্গেল বেডরুম তো নেই দেখছি, ডাবল বেডরুম নিতে পারেন। ও বাবা, ডাবল বেডরুম মানে তো ডাবল ভাড়া। আফজাল বলল, আমি একা থাকবো, ডাবল বেডরুমের ভাড়াটা একটু বেশি হয়ে যায় না? লোকটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো আফজালের দিকে। চেহারায় কেমন যেন একটা কোমল ভাব ফুটে উঠল। তারপর বলল, তা বটে, তা বটে। সত্যিই তো, আপনি তো একা মানুষ। ঠিক আছে,
একা যখন থাকবেন সিঙ্গেল বেডরুমের ভাড়াই না হয় দেবেন। এই নিন চাবি। খাতায় আপনার নাম ঠিকানা লিখে দোতলায় উঠেই প্রথম ঘরটায় ঢুকে পড়বেন। রুম নাম্বার 3। তাই করল আফজাল। খাতায় নাম ঠিকানা লিখে চাবি নিয়ে উঠে পড়ে দোতলায়। টিম টিম করে একটা বাতি জ্বলছে করিডোরে। দেখলো সিঁড়ি দিয়ে উঠেই 3 নম্বর ঘর। তালা খুলে ঘরের আলোটা জ্বালাবার জন্য সুইচ বোর্ডে হাত রাখলো, টিপলো। যা বাবা, আলো নেই নাকি? মনে হলো করিডোরের বাতিটাও যেন নিভে গেছে। হায় কপাল, লোডশেডিং হলো বোধহয়। পুরো বাড়িটাই যেন অন্ধকারে তলিয়ে গেল। মনে ভাবলো ডাকাডাকি করে আর লাভ নেই, ঘর তো পাওয়াই গেছে। দরজা বন্ধ করে শুয়ে পড়া যাক। কতটুকু রাতি বা আর বাকি আছে। আবার সাবধানে পা ফেলে ঘরে এসে ঢুকে আফজাল দরজার খিল তুলে দেয়। ঘরটা এমন কিছু বড় নয়, দুপাশে খাট বিছানো। ওদিকের জানলাটা খোলা থাকায় তবু রক্ষে। ঘরের ভুতুড়ে অন্ধকারটা যেন কিছুটা কমে গিয়েছে জানালাটা খোলা থাকায়। আর এই সময় চমকে ওঠে, ওপাশের খাটে চাদর মুড়ি দিয়ে কে একজন শুয়ে আছে না? কে কে ওটা? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঘর তো বাইরে থেকে তালা বন্ধ ছিল, তাহলে লোকটা মনে হয় ঘুমোচ্ছে। পা থেকে মাথা সবকিছুই সাদা চাদরে ঢাকা। আফজাল ভাবলো একবার ডাকি। পরক্ষণেই মনে হলো না, মিছিমিছি লোকটার ঘুম ভাঙিয়ে লাভ নেই। সকালবেলাতেই বোঝা যাবে কে। এখন ঘুম ভাঙালে হয়তো বিরক্ত হবে, রাগারাগিও করতে পারে। আফজাল সরে এসে খাটের ওপর বসল। বিছানা পাতা আছে ঠিকই, কিন্তু এমন যেন স্যাঁতস্যাঁতে। অ্যাটাচিটা একপাশে রেখে শুয়ে পড়ে ও। শকু মির্জা না থাকলে এত রাতে এখন স্টেশনের ওই পরিবেশেই রাত কাটাতে হতো তাকে। আসলেই শকু মির্জা কি করছে এখন কে জানে। পৃথিবীতে কত যে অদ্ভুত অদ্ভুত মানুষ থাকে তার হিসেব পাওয়াই মুশকিল। চুলোয় যাক সবকিছু, মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে আফজল চোখের পাতা দুটো বুঝে ঘুমানোর প্রতীক্ষা করতে লাগলো। মসলন্দিপুরে একবার ভালো মতো গিয়ে পৌঁছাতে পারলে আর কে পায়। মামা শ্বশুর মামা শাশুড়ি তো আছেই, শালাশালির সংখ্যাও কম নয়। দুদিন কেবল খাও দাও আর ফুর্তি করো। খানিকক্ষণ এপাশ ওপাশ করলো আফজাল, তারপর কখন যেন ঘুমিয়েই পড়ল। আর সেই ঘুম ভাঙল ভোর হয় এমন এক সময়। এ যেন তার নাম ধরে ডাকছে, আফজাল সাহেব, আফজাল সাহেব। চোখ মেলল আফজাল, চমকে উঠে বসলো বিছানার ওপর। আরে এ তো শকু মির্জা। ভাই সাহেবের ঘুম হলো? আপনি? ডাউন ট্রেন আসার সময় হয়ে গেছে, আমাকে তাই যেতে হবে। রাতে কোনো কষ্ট হয়নি তো? বোকার মতো তাকায় আফজাল। সব কেমন যেন গোলমেলে লাগতে থাকে। লোকটা যে কি করে এই
বাড়ি, তা মামা শ্বশুরের বাড়ি থাকতে এখানে থাকবেন? ভালো দেখায় না, যান। আপনি কি ডাউন ট্রেনে কোথাও আবার যাবেন নাকি? এই তো এত রাতে এলেন, আবার এখনই? লোকটা বিছানার ওপর থেকে নেমে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে রাখা ঝোলাটা কাঁধে চাপালো। কোথায় আর যাব গো ভাই, রতনপুরের মানুষ, রতনপুর এসব ছেড়ে কোথায় বা আর যাব? তবে ডাউন ট্রেনটা চলে গেলে, বুঝলেন না? আফজাল কিছুই বুঝলো না। না, আলো ফুটতে শুরু করেছে। ট্রেনটাকে না ধরতে পারলে বিপদ হবে। আমি চাই আফজাল, তোমার মামা শ্বশুরকে বলো আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল। আমি ভালোই আছি এখন, এই কথাটাও বলো তোমার মামা শ্বশুরকে। আফজাল বিতর্ক চোখে তাকালো, কিন্তু চোখের পলক পড়তে না পড়তেই তার চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক। সারা মুখ ওর আমসি মেরে গেল। এ কি দেখছে ও? শকু মির্জা না, শকুন। এ কি মানুষ না ভূত? এরপর আর স্বাভাবিক থাকা যায় না। আফজাল ভূত 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 করে চিৎকার করে উঠল। কিছুক্ষণ বাদেই দরজার বাইরে কাদের গলা। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে দাদা, দরজা খুলুন। আফজাল তখনও চেঁচাচ্ছে, ভূত ভূত, মরে গেলাম। সজোরে দরজায় ধাক্কা পড়তে লাগলো। কি হয়েছে, খুলুন খুলুন। আফজাল হিচড়ে হিচড়ে দরজা অব্দি গিয়ে কোনো রকমে খিল খুলল। সঙ্গে সঙ্গে জনাতিনেক লোক ঢুকে পড়ল ভেতরে। আফজাল থলথলে চেহারার লোকটাকে দেখে চিনল এই সেই ম্যানেজার। রাতে এর কাছ থেকেই চাবি নিয়ে ও ঘরে ঢুকেছিল। কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আরো একটু সময় লাগলো আফজালের সুস্থ হতে। ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ও সুস্থ হলো। আপনারা আপনারা জেনে শুনে আমাকে রাত কাটাবার জন্য এই ভুতুরে ঘরটায় পাঠিয়েছিলেন? ভূতের ঘর? ভূতের ঘর মানে? নয়তো কি এই ঘরে নির্ঘাত ভূত আছে? ভূত আছে মানে? রাতে আমার হাতে আপনিই তো চাবি ধরিয়ে দিলেন। আমি এসে ঘরের দরজা খুলে দেখি ভেতরে একটা লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। চোখ মুখ ঢাকা বলেই তখন আমি ওকে চিনতে পারিনি। পরে লোকটা ভোর হতে না হতেই আমাকে ডেকে তুলে অনেক জ্ঞান ট্যান দিয়ে হঠাৎই একদম হাওয়ায় মিলিয়ে গেল। আপনার নিশ্চয়ই পেট গরম হয়েছিল, রাতে নিশ্চয়ই গুরুপাক কিছু জিনিস খেয়েছিলেন। রসিকতা করছেন? রেগে ওঠে আফজাল। রাত 1টায় স্টেশনে গাড়ি থেকে নামলাম, তখন কোথায় কি খোলা ছিল যে খাওয়া জুটবে? ম্যানেজার ভদ্রলোককে বললেন, এ বাড়িতে আর যাই হোক ভূতের উপদ্রব আছে বলে তো কখনো শুনিনি মশাই। আমি কি তাহলে ভুল দেখলাম নাকি? এখন দেখছি
রাতে প্ল্যাটফর্মে কোনো বেঞ্চিতে বসে কাটিয়ে দিলেই ভালো হতো। রাগে গড়গড় করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে আফজাল। ম্যানেজারের হাতে ঘর ভাড়া বাবদ টাকাটা ধরিয়ে দিয়েই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল। বাইরে তখন বেশ বর্ষা, দু একজন করে লোক চলাচল শুরু হয়েছে। আফজাল একটা গরুর গাড়ি ভাড়া করার জন্য স্টেশনের দিকে এগিয়ে গেল। রহস্যটা পরে পরিষ্কার হলো মামা শ্বশুরের বাড়িতে এসে। মামা শ্বশুর একটু রাশভারী লোক। আফজাল কিভাবে রাতটা কাটিয়েছে সেটা ব্যাখ্যা করল। কেমন করে ও শকু মির্জার পাল্লায় পড়ল, এমন করে ও হোটেলে এলো, রাত কাটালো, আর তারপর সেই মারাত্মক অভিজ্ঞতার কথা বলল একে একে। মামা শ্বশুর এবার বললেন, চিনেছি। কি? ভয়ে ভয়ে তাকালো আফজাল। শকুনি মির্জা বা শওকত মির্জা। রেল লাইনের ওপর কাটা পড়েছিল লোকটা, কিন্তু লোকটার মৃত্যু তো প্রায় বছর খানেক হতে চলল। লোকটা কেবল ডিস্টেন্স সিগন্যালের কথা বলছিল। বলবেই তো, ওখানে যে কাটা পড়েছিল। আরো মজার কথা কি জানো? নতুন যে হোটেলটায় তুমি উঠেছিলে ওটা ওর আসল বাড়ি। তাহলে কি? তাহলে লোকটা মারা যাওয়ার পরে বাড়িটা বিক্রি হয়ে যায়। সেই বাড়িটাকেই এখন একটু সাজিয়ে গুছিয়ে হোটেল করা হয়েছে। লোকটা মরে গেলেও নিজের বাড়ির মায়া কি আর ছাড়তে পারে? তার মানে বলছেন, আর বলা বলির কিছু নাই বাবা। শকু মির্জার সঙ্গে আমার তো কোনোদিন অসদ্ভাব ছিল না। এমনিতেও আমি খুবই সম্মান করতাম ওকে। আমি শহরে যাবার পথে অনেকবারই তার সাথে দেখা হতো, আর মসলন্দিপুরে এলে আমার সাথে দেখা না করে যেত না শকু। তাই হয়তো ও তোমার কোনো ক্ষতি করেনি। লোকটা যখন ছায়া হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে যেতে শুরু করে তখন কিন্তু আপনার কথা বলেছিল। বলবেই। মামা শ্বশুর প্রসন্ন দৃষ্টিতে একটু হাসলেন। আপনারা শুনছিলেন এন শাহজাহান করিমের রতনপুরের ভূত। কণ্ঠে আমি গৌরব। এমন আরও বাস্তব ও কল্পনার মেলবন্ধন উপভোগ করতে গল্পে গৌরব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ও হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানান আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে গল্পে গৌরবের পরবর্তী পর্বে সামনের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গল্পে গৌরবকে মনে রাখবেন।